সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা ছিলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে এবং সেখানে সপ্তম শ্রেণী থেকে ষষ্ঠ অধ্যায়ে বাংলাদেশের জলবায়ু সম্পর্কে আমরা পড়ছি। এবং গত ক্লাসে আমরা আমাদের এই বাংলাদেশের জলবায়ু অধ্যায় থেকে আমরা পাঠ 1, 2 এবং 3 পড়েছি এবং আজকের ক্লাসে আমরা আমাদের পাঠ 4 যেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় করণীয়। জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এটা একটা সমস্যা তৈরি করছে এবং সেই সমস্যাগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদের কি কি কাজ করা দরকার। আচ্ছা, তো সেটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে এই যে এখানে একটা আমরা ছবি দেখি এখানে আমরা কি করতেছি আসলে মূলত নতুন একটা বাচ্চারা দেখো একটা গাছ লাগাচ্ছে, তাই না? মাটি খুঁড়ে গাছ লাগাচ্ছে, গাছের মধ্যে ও হচ্ছে মাটি নিয়ে আসছে, তারপরে ও কি করতেছে এই যে মাটি দিয়ে গাছটা চারাটা লাগালো, ও পানি নিয়ে আসছে, ও হচ্ছে একটা খুঁটি নিয়ে আসছে এখানে দেবে। মানে একটা জিনিসকে গড়তে হইলে কিন্তু তোমাকে সাপোর্ট দিতে হবে, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা বিভিন্ন জায়গা থেকে আসবে এবং এই কাজটা কিন্তু সম্মিলিত উদ্যোগ, সবাই মিলে যখন এই কাজটা করবে তখন এটা একটা ভালো কাজ হিসাবে পরিগণিত হবে। তার মানে আজকে আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং আমাদের জীবনে এর প্রভাবটা কি, মোকাবেলা আমরা কেমনে করতে পারি, এটা সবার সম্মিলিত প্রচেষ্টাই করতে হবে, সেটা সম্পর্কে আমরা জানব। আচ্ছা, আগের পাঠ থেকে আমরা একটু বুঝে নেই, একটু মনে করি কি কি জিনিস জেনে আমরা পড়েছিলাম। মনে আছে কি তোমাদের যে গত ক্লাসে আমরা ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙনের মতো ভয়ঙ্কর দুর্যোগের কথা আমরা জেনেছিলাম, এগুলো কেমনে হয়, হইলে কি কি ক্ষতি হয় সেটা সম্পর্কে। আজ আমরা শিখব এই দুর্যোগগুলো মোকাবেলায় আমরা কি কি করতে পারি, এগুলোর জন্য আমরা কি করব, কি করলে প্রোটেকশন কি আমাদের। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের যে কৃষি স্বাস্থ্য ও সমাজে কি কি প্রভাব পড়তেছে আমাদের, সেটা সম্পর্কেও আজকে আলোকপাত থাকবে। আচ্ছা, ঝড় মোকাবেলায় আমাদের করণীয় কি? ঝড় যে হয়, হ্যাঁ, ঝড় কি, কালবৈশাখী ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো, এগুলোই তো। ঘূর্ণিঝড়, টর্নেডো, কালবৈশাখী ঝড়ের সময় আমাদের কি কি জিনিস করতে হবে? ঝড়গুলোর সময় সতর্ক বার্তা শুনতে হবে, রেডিও, টিভিতে, আবহাওয়া অফিসে খবর মনোযোগ দিয়ে আমরা শুনবো এবং সেগুলো মেনে চলবো। আচ্ছা, আমাদের সতর্ক বার্তা করতে রেডিও, টিভি, আবহাওয়া অফিসে খবর মনোযোগ দিয়ে আমরা শুনবো এবং সেগুলোকে মেনে চলবো, যে সতর্ক সংকেত দেয়। তারপর গাছ লাগানো একটা গুরুত্বপূর্ণ কাজ, বাড়ির আশপাশে বেশি করে গাছ লাগাবো আমরা, কারণ গাছ ঝড়ের গতি কমাতে সাহায্য করে, ঝড়ের গতি কমায় দেয় হচ্ছে গাছ। দূষণ কমানো, এমন কাজ করব না যা গ্রিন হাউস গ্যাস বাড়ায়, সেগুলো আমরা করব না, তো আমরা দূষণ কমায় ফেলবো। তো এগুলো হচ্ছে ঝড়ের জন্য কি কি সতর্কবাণী শোনা, গাছ লাগাইতে হবে বেশি বেশি করে, দূষণ কম, পলিউশন আমরা কম করবো, দূষণ কম করব। আচ্ছা, তো আমরা এটা একটা ডায়াগ্রামে যদি দেখি, এরকম ঝড়ের প্রস্তুতি ও প্রশমনের জন্য আমাদের আবহাওয়া সতর্কতা শুনতে হবে। কোথায়? রেডিও, টিভিতে, এখন তো সোশ্যাল মিডিয়া আছে, ইন্টারনেটে দেখতে পারো, ফেসবুকে দেখতে পারো, তাই না, ইউটিউবে দেখা যাবে। তারপর গাছ লাগাইতে হবে এবং অবশ্যই দূষণ কমাইতে হবে। দূষণ কমাইলে কি হবে? গ্রিন হাউস গ্যাস নির্গমন কমবে। গ্রিন হাউস গ্যাস নির্গমন যদি কমে তাহলে কি হবে? যে বৈশ্বিক উষ্ণায়ন সেটা কমে যাবে। বৈশ্বিক উষ্ণায়ন কমে গেলে জলবায়ু পরিবর্তনও বেশি হবে না, তার ফলে বেশি দুর্যোগ হবে না। সহজ সমাধান, তাই না? ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি বন্যা। আমরা তো ঝড়ের জন্য বলছিলাম, এখন হচ্ছে বন্যা ও নদী ভাঙন মোকাবেলার জন্য আমাদের কি কি করণীয়, কি কি আমাদের করা দরকার। প্রথম কথা হচ্ছে আমাদের বাঁধ নির্মাণ করতে হবে ও মেরামত করতে হবে। যেসব এলাকায় বাঁধ আছে নিয়মিত এগুলোর মেনটেনেন্স বা মেরামত করতে হবে। নদীর পাড়ে মজবুত করে বাঁধ তৈরি করতে হবে, যাতে বাঁধ ভেঙে না যায়, এমনভাবে তৈরি করতে হবে, তাই না? তারপর হচ্ছে নদী খনন করতে হবে। নদী খনন মানে আমরা বললাম না যে নদীতে পলি পড়ে নদীর যে পানি ধারণ ক্ষমতা সেটা কমে যায়। মানে যেই নদীটা 5 কেজি পানি নিতে পারতো সে এখন 5 কেজি 4 কেজি নিতে পারতেছে, 1 কেজি পানি নিতে পারতেছে না, 1 কেজি পানি পলি ভরে গেছে। তার মানে আমাদেরকে যদি ওই যে পলিটা এটাকে যদি আমরা বের করে নিয়ে আসি, তার নদীর যে পানি ধারণ ক্ষমতা সেটা আবার ফিরে পাবে। তার মানে নদীকে খনন করতে হবে, নদীর তলদেশে জমে থাকা পলি সরিয়ে নদীকে গভীর করতে হবে, মানে এটা ডেপথ, গভীরতা বাড়াইতে হবে যাতে বেশি পানি ধারণ করতে পারে। খুবই সহজ একটা ব্যাপার।
তারপর ঘর বাড়ি উঁচু করা, আমাদের যেহেতু আমাদের এলাকা বন্যাপ্রবণ এলাকা, তো সুতরাং ঘর বাড়িগুলো একটু উঁচু হবে। সাধারণ যে ভূমি আছে ভূমি থেকেও আরও প্রায় 5-10 ফিট উপরে হবে, যাতে হচ্ছে বন্যা হইলেও আমাদের ঘর বাড়ি আমরা থাকতে পারি, আমরা যাতে এখান থেকে বেশি কষ্ট করতে না হয়। তারপর গাছ লাগানো, অবশ্যই গাছ লাগাইতে হবে। নদীর পাড়ে গাছ লাগালে তা মাটিকে ধরে রাখবে, যার ফলে নদী ভাঙন কি হবে, কম হবে, নদী ভাঙনের প্রবণতা কমবে। এগুলো অত্যন্ত গুরুত্ব নদী ভাঙনের জন্য। আচ্ছা আচ্ছা, বন্যা ও নদী ভাঙন মোকাবেলায় আমরা আসলে কি করতে পারি? এখন এই যে এটা বললাম, একটু আমরা গ্রাফিক্যালি যদি দেখি, প্রথম হচ্ছে আমাদের বাঁধ নির্মাণ করতে হবে এবং মেরামত করতে হবে। আবার বলতেছি, বাঁধ নির্মাণ, মেরামত। বাঁধ হইতে হবে মজবুত এবং নিয়মিত মেরামত করতে হবে। একদিন মেরামত করলাম, বাঁধ আমরা দিয়ে চলে আসছি, তাহলে তো হবে না। বাংলাদেশে এই ঘটনা ঘটে, বাঁধ দেওয়া হয়েছে কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে এই বাঁধে আমরা মেনটেনেন্স করি নাই, ইঁদুর অথবা কেউ একটু ছোট্ট একটা ফুটা করে রাখছে, এখানে পানির প্রেশার ফলে বাঁধটা ভেঙে পুরো এলাকায় বন্যায় প্লাবিত হয়ে গেছে। তো মানুষ বুঝতেই পারে না যে কখন বন্যা হয়ে গেল, তাই না? আমাদেরকে নিয়মিত এটাকে মেরামত করতে হবে, বাঁধকে দেখতে হবে ঠিক আছে কিনা। তারপরে গাছ লাগাইতে হবে, মাটি ধরে রাখলে বন্যার সময় যে স্রোতে পানি আসে, এগুলো ঘরবাড়ি ফসল কম ভাসিয়ে নিয়ে যাবে আর কি, এবং নদীর যে ভাঙন সেটাকেও সে কমাবে। তারপরে ঘরবাড়িতে কি করতে হবে, উঁচু উঁচু করে ঘরবাড়ি রাখতে হবে, ভিটে উঁচু করা। তারপরে হচ্ছে নিরাপদ এলাকা তৈরি করা, যেখানে আমরা থাকতে পারবো, পানি আসবে না। তারপর নদী খনন করতে হবে, যে পুলি অপসারণ করতে হবে, গভীরতা বাড়াইতে হবে, তাহলে বেশি পানি ধরে রাখতে পারবে, এবং বেশি পানি যদি সে ধরে রাখতে পারে তাহলে বন্যা নদী ভাঙন আমাদের বেশি ক্ষতি করতে পারবে না। ক্ষতির পরিমাণ কি হবে, আস্তে আস্তে কমবে। মানে এক একটা দুর্যোগের জন্য এক এক ধরনের ব্যাপার। ঝড়ের জন্য আমরা যে ধরনের প্রিকশন বা সতর্কবার্তা মেনে চলবো, আর হচ্ছে বন্যার জন্য আমরা সেরকম না, অন্য একটা সতর্কবার্তা জানবো। আচ্ছা, তারপরে আমরা আসে পরের একটা রোগ, প্রাকৃতিক রোগ আর কি, হ্যাঁ, ডিজাস্টার, যেটার নাম হচ্ছে খরা। খরা কি, ড্রপের ছবি আমরা দেখছিলাম না, যে হচ্ছে সব কিছু শুকায় যায়, আশেপাশে যা আছে, হ্যাঁ, সব কিছু একদম শুকিয়ে যায় আর কি, কিছু থাকে না, শুকায় গিয়ে মাটি ক্র্যাক হয়ে যায়, ফেটে যায়, পশু পাখি খেতে পারে না, ফসল হয় না, গাছ মরে যায়, ভয়ঙ্কর একটা অবস্থা, মরুভূমির মতো হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে বনায়ন করা, প্রচুর পরিমাণে গাছ লাগানো। গাছ লাগালে কি হবে, খরা রুখতে বেশি করে গাছ লাগানো সবচেয়ে জরুরি, কারণ গাছ বৃষ্টি হতে সাহায্য করে। যে এলাকায় বেশি গাছ থাকে ওই এলাকায় বৃষ্টি বেশি হয়, যে এলাকায় গাছ কম থাকে বৃষ্টি কম হয়। এবং বৃষ্টি তো হয়ই, গাছ শুধু তাই করে না, পানির সঠিক ব্যবহার, গাছ আরেকটা কাজ করে, সেটা বলে নেই। যেই এলাকায় বনায়ন থাকে, শিকড় থাকে গাছের অনেক মাটির নিচে, তখন ওই মাটির মধ্যেও কিন্তু পানি ধরে রাখে। সুতরাং দীর্ঘদিন বৃষ্টি যদি কমও হয় তাহলে মাটি ক্র্যাক কম হবে, মাটির নিচে পানি থাকবে। পানির সঠিক ব্যবহার, মাটির নিচের পানির যে স্তর, এটা আমরা পরীক্ষা না করে গভীর নলকূপ বসানো উচিত নয়। তাহলে আমাদের চিন্তা করতে হবে মাটির নিচে পানির স্তর কত নিচে আছে, এটাকে ভালো করে পরীক্ষা করে নিতে হবে, তারপর নলকূপ বসাইতে হবে। আমি এমন জায়গায় বসালাম বর্ষাকালে পানি উঠতেছে, আবার দেখলাম খরার সময় আর পানিই নাই, তাহলে তো হবে না। বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে, আমাদেরকে এরকম রিজার্ভার বানাইতে হবে পুকুরের মতো করে, অথবা যাদের বাড়িতে টিনের চাল আছে ওইখান থেকে পানি নিয়ে, যে এলাকায় আর কি খরা হয় আর কি, একটা রিজার্ভার তৈরি করতে হবে, ট্যাঙ্কির মতো বড়, ওইখানে পানি থাকবে, বৃষ্টির পানি, ওইটা আমরা ধরে রাখবো। এটাকে বলে রেইন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টির পানি সংরক্ষণ। বর্ষা মৌসুমের বৃষ্টির পানি ধরে রেখে পরে সেচের কাজে আমরা ব্যবহার করবো, যেন বিভিন্ন খাল খনন করতে পারি, ওখানে পানি জমা থাকবে, এখান থেকে আমরা ওই পানি দিয়ে আরো ব্যবহার করব এবং বিভিন্ন কাজে লাগাবো। আচ্ছা, তারপরে হচ্ছে যে খরা মোকাবেলা আমরা কি বলবো, আরেকবার রিক্যাপ করি। দেখো, 1 নাম্বার হচ্ছে আমরা বেশি বেশি বনায়ন করব, গাছ লাগাবো, কারণ খরা রুখতে বেশি গাছ লাগানো দরকার। তারপরে কি, পানির সঠিক ব্যবহার, অপচয় করব না পানি, মাটির নিচে পানির স্তর পরীক্ষা করে আমরা নলকূপ দিব। তারপর হচ্ছে বৃষ্টির পানি আমরা
সংরক্ষণ করব, বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ধরে রেখে পরে সেচের কাজে ব্যবহার করব। বর্ষার সময় তো প্রচুর বৃষ্টি হয় আমাদের দেশে, তখন বৃষ্টির কারণে থাকতে পারি না, তো প্রচুর রিজার্ভার থাকলে পানি ওখানে জমা থাকবে। শুকনো মৌসুমে যখন বৃষ্টি হবে না তখন আমাদের পানি দরকার হবে, তখন আমরা ওই যে আমাদের যে খালগুলো থাকবে, পুকুরগুলো থাকবে, ডোবা থাকবে, ওইগুলো থেকে আমরা পানি নিয়ে ব্যবহার করতে পারবো আমাদের বিভিন্ন কাজে, কৃষিকাজে, বনায়নের কাজে এবং আমাদের দৈনন্দিন যে পারিবারিক কাজ, সেই কাজেও কিন্তু আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখি জলবায়ু পরিবর্তনের অন্য রূপ। অন্য রূপ মানে কি? অন্য রূপ হচ্ছে শুধু প্রাকৃতিক নয়, ঝুঁকিতে কিন্তু আমাদের জীবনও আছে। প্রকৃতি শুধু চেঞ্জ হচ্ছে না, আমাদের জীবন হচ্ছে বড় ঝুঁকির মধ্যে। এই জন্যই তো আমরা, কারণ প্রকৃতি পরিবর্তন হলে সেটা আমাদের জীবনের জন্য একটা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়ায়। তো জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু দুর্যোগের মধ্যে সীমাবদ্ধ নেই, সেটা একটা দুর্যোগ হবে এটার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি আমাদের প্রতিদিনের জীবনেও বড় ধরনের প্রভাব ফেলে। আমাদের যে এভরিডে লাইফ, প্রতিদিনের জীবনে এটা বড় প্রভাব ফেলে। সেটা কি? একে বলে আর্থসামাজিক প্রভাব, আমাদের জীবন এবং সমাজের মধ্যে প্রভাব ফেলে, এটাকে বলে আর্থসামাজিক প্রভাব। কোন কোন ক্ষেত্রে এর প্রভাবটা পড়ে? প্রথমত কৃষি ক্ষেত্রে এটার প্রভাব আছে, কৃষির যে উৎপাদন সেটা ব্যাহত হয়। তারপর মৎস্য উৎপাদন ব্যাহত হয়, স্বাস্থ্য সমস্যা তৈরি হয়, রোগ ব্যাধি বেড়ে যায়, শিল্পায়নের সমস্যা হয় এবং সমাজে তো হয়। তো এইগুলো হচ্ছে আমাদের সমস্যা। জলবায়ু পরিবর্তনের কারণে শুধু যে মাত্র দুর্যোগ হয় ব্যাপারটা তা না, এটার আরও নানাবিধ সমস্যা আছে, সেগুলো সম্পর্কে এখন আমরা একটু জানার চেষ্টা করি। কৃষিতে কি হয়? কৃষিতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে খাদ্য উৎপাদন এবং জীবিকার উপর প্রভাব। খাদ্য উৎপাদন কমে বাড়ে জলবায়ু পরিবর্তনের ফলে, জীবিকার উপর প্রভাব পড়ে। মানুষ কাজ করতে পারে, বেশি কাজ করতে পারে, কম কাজ করতে পারে। যদি আবহাওয়া জলবায়ু ভালো হয় বেশি কাজ করতে পারে, বেশি ফসল উৎপাদন হবে, কম কাজ করলে কম হবে, তাই না? তো এটার একটা বিশাল ধরনের প্রভাব থাকে। তারপর মৎস্য উৎপাদন, মাছের যে স্টক ও সামুদ্রিক বাস্তুতত্ত্বের উপর প্রভাব ফেলে। মাছের যে এলাকায় স্টক থাকে, যদি খরা হয় তাহলে তো স্টক নষ্ট হয়ে যাবে, মাছটা থাকবে না, মরে যাবে, তাই না? তারপর সমুদ্রের মধ্যে যে আমাদের ইকোসিস্টেম আছে, এটা যদি বেশি স্যালাইনিটি বেড়ে যায়, প্রচুর পরিমাণে টক্সিক ম্যাটেরিয়াল যায়, তাহলেও সমস্যা আছে। হ্যাঁ, তো এটা নষ্ট হয়ে যাবে। প্রত্যেক এলাকায় একটা জীববৈচিত্র্য আছে, এই জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাবে। অতিবৃষ্টি, অতি খরা, বিভিন্ন কারণে এগুলো হয়। তারপর হচ্ছে স্বাস্থ্য, রোগের বিস্তার ঘটে এবং হচ্ছে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপরে প্রভাব ফেলে। প্রচুর ডাক্তার, বন্যার পরে প্রচুর রোগের প্রাদুর্ভাব ঘটে, পানিবাহিত রোগ হয়, কারণ বন্যার পানির সাথে বিভিন্ন ধরনের রোগ, জীবাণু, ময়লা সব ভেসে যায়, তাই না? তো তখন মানুষের বিভিন্ন পানিবাহিত রোগ হয়, আমাশয়, কলেরা আর পানিবাহিত রোগ যেগুলো আছে, জ্বর টর হয়, হ্যাঁ, ডেঙ্গি, মস্কুইটো, আরও অনেক কিছু থাকে। তো সেগুলো স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়, প্রচুর মানুষ অসুস্থ হয়। অসুস্থ হলে কী হবে? কাজ করতে পারবে না, হসপিটালে যাবে, ডাক্তারদের উপর প্রেশার পড়বে, প্রচুর ওষুধ নিতে হবে। পরিবারের অন্য মানুষরাও একটা টেনশনে থাকে এবং ঝুঁকিতে থাকে, সবাই জীবনের ঝুঁকিতে থাকে এবং অর্থের নষ্ট হয়, কাজও করতে পারে না, দুইটাই। শিল্প, উৎপাদন ও অর্থনৈতিক কার্যকলাপের উপর প্রভাব পড়ে। শিল্প তো র ম্যাটেরিয়ালস বা কাঁচামালের উপর নির্ভর করে, যে কৃষি থেকে আসে। এখন প্রাকৃতিক দুর্যোগ যদি ভালো ক্ষতি করে, ফসলের বেশি ক্ষতি করে আর কি, তাহলে কি হবে? শিল্পের জন্য যে কাঁচামাল দরকার হয় সেই কাঁচামাল তারা পাবে না। কাঁচামাল যদি না পায় তাহলে শিল্পের উৎপাদন কমে যাবে। উৎপাদনেতে অর্থনীতির যে কার্যকলাপ আছে, এক্সপোর্ট ইম্পোর্ট, বিক্রি করা, আমদানি রপ্তানি, এটার উপর প্রভাব পড়বে। তারপর যে সমাজের যে কাঠামো এবং সম্প্রদায়ের উপর যে প্রভাব পড়ে, সমাজের কাঠামো নষ্ট হয়ে যায়, পরিবার ভেঙে যায়। এই যে নদী ভাঙনের পরে একটা পরিবারের সব জমি নিয়ে গেছে, সে বড় লোক ছিল, সে এখন কি হয়ে গেল? গরিব হয়ে গেছে, তার সব জমি নাই। তো বুঝতে পারতেছো কত ভয়ঙ্কর একটা ব্যাপার। দুর্যোগ হইল, তার একটা সংসারের একজন ব্রেড উইনার আছে, মানে ব্রেড আর্নার, যে হচ্ছে সব চালায়, তো বাবা থাকতে পারে, তো বাবা দুর্যোগে মারা গেলে তখন এই পরিবারের কি হবে? কি মারাত্মক একটা খারাপ অবস্থা না এটা? তার মানে যদি পরিবার আসে, অনেকগুলো পরিবারের এরকম ঘটনা ঘটে, তাহলে সমাজের মধ্যে কিন্তু এটার প্রভাব পড়বে। পরিবার নিয়েই তো সমাজ, ব্যক্তি নিয়েই সমাজ, তো পরিবার সমাজের উপরে এটার বড় ধরনের খারাপ প্রভাব পড়ে। আচ্ছা আচ্ছা, তারপরে যদি কৃষি মৎস্যের আরও বিস্তারিত একটু দেখি, যে কৃষি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অসময়ে বন্যা,
খরা ও লবণাক্ততার কারণে জমিতে ঠিক মতো ফসল ফলে না। হুট করে বন্যা হয়ে গেল, হুট করে খরা চলে আসলো, লবণাক্ততা, সাগরের পানি ল্যান্ডে চলে আসছে, জমিতে ফসলের জমি লবণে ভরে গেছে। তো লবণে ভরে গেলে এখানে ফসল হবে না, তার না? তাহলে কি হবে? এতে করে খাদ্য সংকট দেখা। যদি ফসল ঠিক মতো উৎপাদন না হয় তাহলে কি খাদ্য সংকট দেখা দিবে? খাদ্য সংকট দেখা দিলে আমরা খাবার পাবো না, অভাব হবে, খাবারের দাম বেড়ে যাবে, আমাদেরকে আমদানি করতে হবে। যদি আমদানি করতে চাই প্রচুর পরিমাণে আমাদেরকে টাকা ব্যয় করতে হবে, টাকা না থাকলে আমরা আরও গরিব হয়ে যাব। তার মানে দেখো নানা মুখী সমস্যা হবে, একটা সমস্যা হইলে আরও এটার সাথে অনেকগুলো সমস্যা কিন্তু তৈরি হয়। মৎস্য সম্পদের জন্য সমস্যা হয়, যে নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় মিষ্টি পানির মাছ মরে যাচ্ছে। আমাদের যে মিষ্টি পানি মানে অনেক মিষ্টি লাগে, ব্যাপারটা এরকম না। নদীর যে পুকুরের পানি ওইটাকে মিষ্টি পানি বা মিঠা পানি বলে, আর সাগরের পানিকে লোনা পানি বলে, মানে সল্টি লাগে একটু। মিষ্টি পানি মানে মিষ্টি লাগে, ব্যাপারটা তা না। তো আমাদের যে মিঠা পানির, আমাদের নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় মিষ্টি পানির মাছ মরে যাচ্ছে। তো নদীর মধ্যে তো মিঠা পানির মাছ থাকে, তো সাগরের পানি যখন নদীতে চলে আসতেছে তখন ওই সাগরের নদীর মধ্যে যে মাছগুলো বাঁচতো ওরা তো বাঁচতে পারবে না, ওরা লবণাক্ত পানিতে বাঁচতে পারে না, সুতরাং ওরা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আবার বন্যার কারণে পুকুরের মাছ ভেসে যাচ্ছে। একজনের বড় বড় ফিশারি ছিল, পুকুর ছিল, মাছ ছিল, হয়েছে বন্যা, সব মাছ পুকুর আর এলাকা সব পানি হয়ে গেছে, সাগরের মতো হয়ে গেছে, পুকুরের সব মাছ চলে গেছে। তো যেই লোক অনেক টাকা দিয়ে ইনভেস্ট করছে অনেক ক্ষতি হয়ে গেল না, এই আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু যদি পিন পয়েন্টিং করি কৃষি ও মৎস্যতে কি কি ক্ষতি হয়। এই যে কৃষিতে অসময় বন্যা হইলে ক্ষতি হয়, খরা হইলে ক্ষতি হয়, লবণাক্ততার কারণে ক্ষতি হয়, তিনটা কারণে প্রাকৃতিক দুর্যোগে। তারপর মৎস্য সম্পদে নদীতে লবণাক্ততার কারণে মিঠা পানির মাছ মরে যাচ্ছে, পুকুরে বন্যা হইলে পুকুরের মাছটা সব চলে যাচ্ছে, মানুষ গরিব হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, খুব কষ্ট হয় মানুষের। তো আমরা পিন পয়েন্টিং করে এভাবে লিখতে পারি। তারপর হচ্ছে সমাজ এবং স্বাস্থ্যের উপর আরো বিস্তারিত কি কি প্রভাব হয়। যেমন হচ্ছে স্বাস্থ্যের উপর যে প্রভাব, বন্যার সময় বিশুদ্ধ পানির অভাবে আমরা বলছিলাম যে অনেক রোগ হয়, ডায়রিয়া, কলেরার মতো পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে। সমাজের মধ্যে কি হয়, বন্যা ও নদী ভাঙনের কারণে গ্রামের মানুষ ঘর বাড়ি হারিয়ে শহরের বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হয়। এতে শহরের চাপ বাড়ে এবং সামাজিক সমস্যা তৈরি হয়। গ্রামের মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে, শহরে আসে, বস্তির সংখ্যা বেড়ে যায়, মানুষের রুজি রোজগার বেড়ে যায় এবং অনেক সময় আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে বেড়ে যায়। আচ্ছা, তাহলে দেখো বন্যা ও নদী ভাঙনের ফলে কি হয়, বিশুদ্ধ পানির অভাব হয়, তারপর ঘর বাড়ি মানুষ হারায় ফেলে এবং পানি, আচ্ছা প্রথমে এভাবে চিন্তা করি, বিশুদ্ধ পানির অভাব হয়, পানিবাহিত রোগ হয়, তারপরে ঘর বাড়ি যারা হারায় শহরের বস্তিতে আশ্রয় নেয়, শহরের বস্তিতে আশ্রয় নিলে শহরের উপর চাপ তৈরি হয়, শহরের উপর চাপ তৈরি হলে সমাজের মধ্যে সমস্যা তৈরি হয়, ক্রাইম, খাদ্যের অভাব, অনেক কিছু তৈরি হয়, তাই না? তাহলে এগুলোর প্রভাব আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এখন আমরা একটা কুইজ হচ্ছে তোমাদের জন্য, এখানে একটা কুইজ, আবারও কুইজ। হ্যাঁ, দেখি কুইজ, বলো উত্তর দাও তোমরা পারো কিনা। ঘূর্ণিঝড়ের সময় সবচেয়ে জরুরি করণীয় কোনটি? আমাদেরকে কি করতে হবে? আবহাওয়ার অফিসে সতর্কতা মেনে চলা, বাড়ির বাইরে যাওয়া, নদীতে সাঁতার কাটা, কোনটা করতে হবে তোমরা বলো। উত্তর মিলায় নাও। আবহাওয়ার অফিসে সতর্কতা মেনে চলতে হবে। কোন দুর্যোগ মোকাবেলায় নদী খনন একটি কার্যকরী উপায়। নদী খনন করতে হলে কোন দুর্যোগটা মোকাবেলা করা যাবে? বন্যা, খরা, শৈত্যপ্রবাহ, কোনটা? বন্যা হইলে যে নদীর পানি ধারণ ক্ষমতা বাড়ানো যাবে আর কি, খনন করে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তো জলবায়ু পরিবর্তনের ফলে কোন সম্পদ লবণাক্ততার কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়? লবণাক্ততার কারণে হচ্ছে আমাদের শিল্প, স্বাস্থ্য, মৎস্য। তাহলে মৎস্য সম্পদ মিলায় না, মৎস্য সম্পদ বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের, কারণ মিঠা পানির মাছ মরে যায়, লোনা পানিতে থাকতে পারে না। খরা প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কোনটি? খরা প্রতিরোধ করার জন্য বাঁধ দেয়া, পর্যাপ্ত বনায়ন, ঘর বাড়ি উঁচু করা, কোনটা? পর্যাপ্ত বনায়ন করা। তাইলে গাছ বৃষ্টিতে সহায়তা করে, বৃষ্টিকে উৎসাহিত করে, এইখানে বৃষ্টি আসো, গ্রিন। নদী ভাঙনের কারণে সমাজে কোন সমস্যাটি বৃদ্ধি পায়? নদী ভেঙে গেলে সমাজে কোন সমস্যা বাড়ে? শিল্প উৎপাদন কমে যায়, উদ্বাস্তু সংখ্যা বাড়ে, ছোঁয়াচে রোগ বাড়ে। উদ্বাস্তু সংখ্যা মানে মানুষ তাদের ল্যান্ড হারায় ফেলে, বাড়ি ঘর হারায় ফেলে, সে অনেক বড় লোক ছিল, সে পরের দিন ফকির হয়ে যায়,
তাই না? তাহলে এই হচ্ছে আমাদের আজকের কুইজ, তোমরা মিলিয়ে নিলে, এবং আশা করছি এর মাধ্যমে আমরা এই যে আমাদের যে অধ্যায়, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম এবং অনেক কিছু জানতে পারলাম। পরের ক্লাসে তোমাদের জন্য আমাদের অনুশীলনের সমাধান থাকছে। সে পর্যন্ত ভালো থাকবে, দেখা হবে পরের ক্লাসে।